বেসিক্যালি একটা বাচ্চা পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবে। সুন্দর পরিবেশে যেরকম ফুল সুন্দরভাবে ফুটে ওঠে, সেরকম একটা স্টুডেন্টও তার কেরিয়ারটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে মোর দ্যান 1500 কেরিয়ার আছে। কেন ভর্তি করানো হলো স্কুলে, কারণটা কি, এন্ড রেজাল্টটা কি, কেন ভর্তি করানো হলো? বেসিক্যালি একটা বাচ্চা পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবে, কিছু না কিছু করবে। এক্স্যাক্টলি। এই যে নিজের পায়ে দাঁড়াবে, কিছু না কিছু করবে, এই কিছু না কিছুটার উত্তরটা আমরা দিই। কারণ আজকে তুমি যদি ইন্ডিয়াতে একটু একটু যদি গুগল করো, তাহলে দেখবে মোর দ্যান 1500 কেরিয়ার আছে। এবার নন্দিতা, তুমি আমাকে বলো তোমার কটা কেরিয়ারের প্রয়োজন আছে এই 1500 কেরিয়ারের মধ্যে? একটা। একটা। তুমি নিশ্চয়ই 4টে কাজ 5টা কাজ একসাথে করবে না, বা 1500 কাজও একসাথে করবে না। না। তো এবারে এই যে তুমি যে একটা কেরিয়ার চুজ করবে, এটা কিভাবে হওয়া উচিত? তোমার কি মনে হয় কিভাবে হওয়া উচিত? কোন ক্যারিয়ারে আমি যাব সেটা অবশ্যই অনেক চিন্তা ভাবনার বিষয়, কিন্তু সাধারণত যেটা হয়ে এসছে সব সময়, বড়রা অনেক অভিজ্ঞতা আছে তাদের, তারা গাইড করে দিচ্ছে, বা আমি অন্য কাউকে দেখছি যে রাইট। কোন পথে গিয়ে হ্যাঁ, সাকসেসফুল অথবা হয়েছে। আমি কত নাম্বার পেয়েছি, আমি 95% পেলাম তো চলো সায়েন্স নাও, হ্যাঁ, তাই না? হ্যাঁ, আমি এটাই তো হয়ে 60% আসছে। পেলাম তো চলো আর্টস বা কমার্স দিয়ে দাও। তো এইভাবেই হয় আমি নাম্বারের বেসিসে যাব, না হলে আমার বাবা মা কি ঠিক করে দিয়েছে, অথবা আমার বন্ধুরা কি নিচ্ছে, অথবা আমার কোনো রিলেটিভ বা কোনো দাদা দিদি পাড়ার কোনো কেউ কোনো পার্টিকুলার কেরিয়ার চুজ করে লাইফে সাকসেস পেয়েছে। তো এটাকে দেখেই কিন্তু সাধারণত কেরিয়ার চুজ করা হয়। কিন্তু তোমার কি মনে হয় অন্যের রাস্তা ধরে হেঁটে বা অন্যের কথা শুনে হেঁটে আমি সাকসেস পেতে পারি সব সময়? হতে পারে না, তাই না? হয় না। সেই কারণেই ড্রিম সেট থেকে কিছু সায়েন্টিফিক মেথডস আছে। যেরকম আমরা ড্রিম সেট থেকে মেনলি দুটো সায়েন্টিফিক মেথড ফলো করে থাকি, একটাকে বলা হয় ডিএমআইটি, একটাকে বলা হয় সাইকোমেট্রিক অ্যানালাইসিস। তো ডিএমআইটি তে আমরা সাধারণত ডিএমআইটি তে যে কোনো বয়সের লোকের অ্যানালাইসিস করা যায়, কিন্তু ড্রিম সেটটাকে আমরা সাধারণত ক্লাস 1 থেকে বাচ্চাদেরকে ডিএমআইটির মাধ্যমে গাইড করে থাকি। এবারে নিশ্চয়ই প্রশ্ন করবে ডিএমআইটি জিনিসটা কি। ডিএমআইটি আমি জানি নেক্সট কোশ্চেন এটাই আসবে। ডিএমআইটি হচ্ছে ডার্মাটোগ্রাফিক মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এখানে আমরা ফিঙ্গারপ্রিন্টস অ্যানালাইসিস করে থাকি। এই ফিঙ্গারপ্রিন্টসে আমরা হাতের 10টা আঙুলের ফিঙ্গার টিপে যে ফিঙ্গারপ্রিন্টস থাকে সেটার ছবি নিই। এবারে এই ফিঙ্গারপ্রিন্টস, কেন ফিঙ্গারপ্রিন্ট? কারণ ফিঙ্গারপ্রিন্ট এমন একটা জিনিস যেটা সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের ইউনিক। এটা কারোর সাথে মেলে না। বাবার সাথে সন্তানের, মায়ের সাথে সন্তানের, ভাই বোনের বা টুইন্স যারা হয় তাদের কারোর ম্যাচ করে না, প্রত্যেকের আলাদা। ফিঙ্গারপ্রিন্টস, তোমার হাত কেটে গেল, তোমার যখন আবার নতুন করে সেখানে স্কিন গ্রোথ হবে, আগের ফিঙ্গারপ্রিন্টস এর মতনই স্ক্রিন গ্রোথ হবে। ঠিক আছে? তো এখানে অনেকে বলে যে তাহলে তো এটা সেই পাম দেখে কথা বলা, মানে হাত দেখে কথা বলার মতন। ব্যাপারটা তা নয়, কারণ পাম প্রিন্ট চেঞ্জ হয়, ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ হয় না। তুমি দেখবে যখন কোনো বাড়ির কেনা বেচা হয়, বা আমরা যখন আধার কার্ড করেছি, বা যখন দেখবে ফরেনসিকরা কোনো রিপোর্ট জেনারেট করে, ফরেনসিক সায়েন্টিস্টরা, তারা ফিঙ্গারপ্রিন্টসটা দেখে। এবং এটা যখন আমাদের দেশের রাজারা ছিলেন তারাও এই ফিঙ্গারপ্রিন্টস এর উপরে বেস করেই সমস্ত কাজগুলো করতেন। তো এটা এনশিয়েন্ট আমল থেকে চলে এসেছে যে এই ফিঙ্গারপ্রিন্টসটা ভীষণ ইউনিক। এবারে ইউনিক তো বুঝলাম, আর কি কি ইউনিক আছে? নেচার আমাদেরকে এই ফিঙ্গারপ্রিন্টস দিয়েছে আমাদের নিজেদেরকে জানার জন্য। অ্যাকচুয়ালি কিভাবে জানতে পারি কখন ফর্মেশন হয় ফিঙ্গারপ্রিন্টস, সেটা শুনলেই বুঝতে পারবো। আমরা যখন আমাদের মায়ের গর্ভে থাকি তখন আমাদের ব্রেন ফর্মেশন হয়, এটা তো সবাই জানে যে পুরো স্ট্রাকচারটাই আমরা মায়ের গর্ভে তৈরি হয়। তো যখন ব্রেন ফর্মেশন হয় তখন নিউরন ফর্মেশনস গুলো হয়, সেটাও আমাদের মায়ের গর্ভেই হয়। তো রিসার্চে দেখা গেছে, সায়েন্টিস্টরা দেখেছেন যেভাবে যেভাবে ব্রেন ফর্মেশন হয় সেভাবে সেভাবেই ফিঙ্গারের কার্ভস গুলো আসে। তো যখন আমার ব্রেনের যে লোবস গুলো আছে, যেটা নিউরনস বা আমরা যেটাকে সহজ ভাষায় গ্রে ম্যাটার বলি, সেগুলো তৈরি হচ্ছে, সেই সময় আমার এই ফিঙ্গার টিপস গুলো তৈরি হচ্ছে। এবং দেখা যায় অনেকের যদি ব্রেনের ছোটবেলায়, মানে যখন জন্মে থেকে কোনো প্রবলেম থাকে, তার ফিঙ্গারপ্রিন্টসটাতেও সেটার ছাপ থাকে, সেখানে প্রপারলি ফিঙ্গারপ্রিন্টস ডেভেলপ করে না। তো সেই কারণে এই ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিস করে আমরা ব্রেন ম্যাপিং করতে পারি। ঠিক আছে, আমাকে তার জন্য ব্রেন খুলে দেখার দরকার। তো যখন আমরা এরকম ব্রেন ম্যাপিং করি, সেখান থেকে আমরা একটা স্টুডেন্টের পার্সোনালিটি জানতে পারি, তার আমরা প্রপার কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিতে পারে, লার্নিং স্টাইল কি, কিভাবে তাকে পড়ানো যায়,
তার অ্যাকোয়ারিং স্টাইল কি, মানে সে পড়ালে কি করে শিখবে এবং তার কেরিয়ার কি কি হতে পারে, সেটা কিন্তু আমরা এই ছোটবেলা থেকেই বলে দিতে পারি। এটা গেল ডিএমআইটি। এরপরে সাইকোমেট্রিক অ্যানালাইসিস আছে, আরো প্রসেসগুলো আছে যেগুলোর মাধ্যমে আমরা করে থাকি বাচ্চাদের কেরিয়ার কাউন্সিলিং। তুমি বলছো ডিএমআইটি একেবারে ছোট বয়সে এর মাধ্যমে ব্রেন ম্যাপিং করা সম্ভব, তো বাচ্চাটা তো ধীরে ধীরে বড় হতে থাকবে, তখন কি আর কোনো চেঞ্জ হবে না? ব্রেন ম্যাপিং যে আমরা করছি, যা থাকবে আমরা রিপোর্টে যা পাবো সেটাই কি ওর থেকে যাবে, না বড় হতে হতে এটা চেঞ্জ? এটা খুব বেসিক আনসার। ফিঙ্গারপ্রিন্টটা কখনো চেঞ্জ হবে? না, ফিঙ্গারপ্রিন্ট তো চেঞ্জ হয় না। রিপোর্টটাও চেঞ্জ হবে না। তুমি যদি ক্লাস 1-এ একটা ফিঙ্গারপ্রিন্ট অ্যানালিসিস করো, আবার ক্লাস 12-এ করো, কি তার বয়স যখন 30 বা যখন 40 তখন করো, এটা সেম আসবে রিপোর্টটা। ঠিক আছে? এই রিপোর্টটা কখনো, যদি আমার ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ না হয়, আমার রিপোর্টও চেঞ্জ হবে না। ঠিক আছে? দিস ইজ ভেরি ইউনিক, যে আমার ফিঙ্গারপ্রিন্ট ইউনিক, তো আমার রিপোর্টটাও ইউনিক, এটা সব সময় একই থাকে। কিন্তু এত ছোট বয়স থেকে কেন ডিএমআইটি করতে হবে? হ্যাঁ, তাহলে ছোট বয়সে কেন স্কুলে ভর্তি করেছো? তাহলে বড় বয়সে স্কুলে ভর্তি করলেই হয়, তাই না? বাড়িতে পড়াও ক্লাস 12 অব্দি। ব্যাপারটা সেখানে না, ব্যাপারটা হচ্ছে আমি যখন থেকে একটা বাচ্চাকে স্কুলে ভর্তি করেছি, তুমি বললে তার কারণ হচ্ছে আমি একটা একটা ঠিকঠাক কেরিয়ার নিতে হবে। তাহলে আমি ক্লাস 1টাও পড়ছি ওই ঠিকঠাক কেরিয়ারটা পাওয়ার জন্য, আমি ক্লাস 5টাও পড়ছি ওই ঠিকঠাক কেরিয়ারটাই পাওয়ার জন্য। তাহলে আমি জেনে নিয়ে পড়ি। আচ্ছা, এবারে ফিঙ্গারপ্রিন্টস এর মাধ্যমে আমরা কি জানছি? আমার ইনবর্ন ট্যালেন্ট, আমি কি কি ট্যালেন্ট নিয়ে পৃথিবীতে এসেছি। এই যে বললাম ব্রেন ম্যাপিং, এই যে বললাম অ্যাকোয়ার্ডিং স্টাইল, পার্সোনালিটি, এগুলো তার মানে সব কিন্তু আমার মায়ের গর্ভেই তৈরি হলো আমার। তো আমি জানতে পারছি, মানে আমি জানার থেকেও বেশি দরকার হচ্ছে আমার বাবা মা জানতে পারছে যে আমার কোন দিকে পোটেনশিয়াল আছে। এখন তুমি দেখবে একটি বাচ্চাকে, আমার কাছে আসে বাচ্চাগুলো, নাচ শেখে, গান শেখে, আঁকা শেখে, আবৃত্তি শেখে, সাঁতার শেখে, সবকিছু শেখে। এটা কি পসিবল যে একটা মানুষ সবকটাতে এক্সেল করবে? কখনো হতেই না। পারে না। তো ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিস করলে অন্তত এই ছোট বাচ্চাটাকে আমি বলে দিতে পারি যে বাবু তুমি যাও গিয়ে গানটা শেখো। এবং আমরা নিজেরাই দেখেছি, আঁকা শেখে বাচ্চাটা কিন্তু আঁকতেই চায় না, আমরা বলেছি চলো গান শেখো, এখন বাচ্চাটা প্রচন্ড ভালো করছে গান। এরকম প্রচুর বাচ্চা আছে ছোট বয়স থেকে। এবারে কেরিয়ার ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিস করলে আমরা আমাদের যে কেরিয়ার গুলো, টপ কেরিয়ার গুলো আছে সেগুলো সম্বন্ধে জানতে পারি। তো ছোট থেকে যদি আমি একটা বাচ্চাকে বলি যে তুমি না বড় হয়ে এটা হবে, এটা তোমার ইনবর্ন ট্যালেন্টের মধ্যে আছে, তাহলে বাচ্চাটা না সেই মাইন্ডসেটটা তৈরি হয়। এবং এটা সত্যি সত্যি আমি আমার নিজের সাথে এক্সপিরিয়েন্স করেছি জন্যই আমি বলতে পারি। কারণ আমার ছেলের ফিঙ্গারপ্রিন্ট অ্যানালিসিস হয়েছিল যখন ওর বয়স ছিল 3 বছর। তখন আমরা বাইরে থাকতাম, ইন্ডিয়ার বাইরে থাকতাম, সেখানে হয়েছিল। তো তখন আমার কাছেও ব্যাপারটা খুব একটা আহ, জানার বিষয় মানে আমি জানতাম না ব্যাপারটা সম্বন্ধে। কিন্তু এখনো আমি দেখছি যে এক্স্যাক্টলি যা যা বলে দিয়েছিল সেভাবেই ম্যাচ হয়েছে। এবং তখন থেকে যেই যেই কেরিয়ার গুলো নিয়ে আমরা ডিসকাস করা শুরু করেছিলাম ওর টপ কেরিয়ার সম্বন্ধে, সেগুলো যত ওকে আমরা বলেছি যে দেখো এটা হতে পারে, এটা হতে পারে, সেভাবে আমরা ভিশন বোর্ড বানিয়েছি, এখন কিন্তু সেই কেরিয়ারটাই অ্যাচিভ করছে। তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে এই টেকনিকটা কিন্তু ভীষণ প্রুভেন একটা টেকনিক। তাহলে বলা যেতে পারে যে ছোটবেলাতে যদি এই গাইডেন্সটা পাওয়া যায়, তাহলে তো রাস্তা পুরো পরিষ্কার হয়ে গেল, জেনে গেল অবশ্যই বাবা মা যে ছোটবেলাতে অবশ্যই বাবা মা, তখন বাচ্চার সেন্স তো হবে না ওই ব্যাপারে, তো বাবা মা বুঝে যাবে যে কোন দিকে ওকে আহ গাইড করা এগিয়ে দরকার। নিতে হবে, হ্যাঁ কোন দিকে গাইড করতে হবে, তো সেই হ্যাঁ, ক্ষেত্রে তো বাবা মা এবং যে স্টুডেন্ট তার সবারই সুবিধা হবে। হ্যাঁ। ঠিক আছে। এরপর আরেকটা টেকনিক আমাদের আছে যেটাকে আমরা বলি সাইকোমেট্রিক অ্যানালিসিস। সেই সাইকোমেট্রিক অ্যানালিসিস আমরা ক্লাস 6-এর বাচ্চাদের থেকে শুরু করি, কারণ সে সময় বাচ্চাটা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার মতন বড় হয়। তো 6 to 12 যে বাচ্চারা থাকে তাদেরকে আমরা সাইকোমেট্রিক অ্যানালিসিস করে থাকি। তো এই সাইকোমেট্রিক অ্যানালাইসিসটা করলে এগেইন একই জিনিস জানা যায়, কিন্তু এখানে হচ্ছে এই বাচ্চারা তার অ্যাকোয়ার্ডিং স্টাইল জানতে পারে, ট্যালেন্ট গুলোকে জানতে পারে এবং জেনে নিয়ে এখানে আমরা ভীষণভাবে ফোকাস করি কেরিয়ারের ওপরে। ব্রেন ম্যাপিং হয়, পার্সোনালিটি প্রোফাইলিং সাইকোমেট্রিতে হয়, সবটা হয়, অ্যাকোয়ার্ডিং স্টাইলও জানা যায়। কিন্তু আমরা এক্স্যাক্টলি ফোকাস করি যে টপ মোস্ট কেরিয়ার গুলো বেরিয়ে আসে, এটাকে আমরা রেফারেন্স হিসেবে ইউজ করি। তো এই সাইকোমেট্রিক মাধ্যমেও আমরা কিন্তু কেরিয়ার কাউন্সিলিং করতে পারি এবং করাটা খুব জরুরি। ডিএমআইটি আর সাইকোমেট্রিক এর মধ্যে পার্থক্য কি? দুটোতেই তো আমরা গাইড পাচ্ছি মোটামুটি একই দিকে, পার্থক্য হুম, কি? আচ্ছা। ডিএমআইটি হচ্ছে আমরা একটি বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট জানতে পারি, যেটা নিয়ে সে পৃথিবীতে এসেছে। এবং সাইকোমেট্রিতে আমরা অ্যাকোয়ার্ডিং ট্যালেন্ট জানতে পারি। এবার ইনবর্ন ট্যালেন্ট এবং অ্যাকোয়ার্ডিং ট্যালেন্টটা কি একটু বোঝাই।
ইনবর্ন তো আমি বুঝে গেলাম যে আমি যেটা আমার ব্রেন যেভাবে তৈরি হয়েছে সেইভাবেই, আমি যদি ছোটবেলা থেকে গানে ভালো থাকি, আমার যদি ব্রেনটা ভাবে তৈরি হয়ে থাকে, তাহলে আমি গানে ভালো হব। আমি যদি ছোটবেলা থেকে ম্যাথসে ভালো হয়ে থাকি, ওইভাবেই আমার ব্রেনটা তৈরি। আমি ল্যাঙ্গুয়েজ খুব ভালো পারি, ওইভাবেই ব্রেনটা তৈরি। তাহলে ওটা আমার ইনবর্ন ট্যালেন্ট, আমি ছোট থেকেই সেভাবেই আমার অ্যাটিটিউড গুলো দেখা। এরপর যখন আমি সাইকোমেট্রি করছি, ধরো একটি বাচ্চার ডিএমআইটি করা হয়নি, তো তার হয়তো মিউজিকটা ভীষণ স্ট্রং পোটেনশিয়াল ছিল, কিন্তু তাকে ছোটবেলা থেকে গান শেখানো হয়নি। তাহলে কি সে গানে কখনো এক্সেল করবে? না, করবে না। কিন্তু সে সেটাই গান পারবে শুনতে না। ভালোবাসবে। অবশ্যই দেখা যাবে সেই বাচ্চাটা হয়তো পড়াশোনা করার সময় গান শোনে, বা ওর মুড গুলো গানের সঙ্গে ডিপেন্ড করে, রিলেট করে। তো অ্যাকোয়ারিং স্টাইলে আমরা দেখবো মিউজিকটা প্রমিনেন্সিতে আছে, কিন্তু মিউজিকটা ওর কেরিয়ার হিসেবে আসছে না। কারণটা কি? ওর ট্রেনিং পাইনি। এই বাচ্চাটা যদি ছোটবেলাতে আমরা ডিএমআইটি করতাম, তাহলে বলতাম একে গান শেখাও, তাহলে বড় হলে পরে গানটা ওর কিন্তু একটা প্যারালাল ক্যারিয়ার হতে পারতো। হুম। তো যখন ডিএমআইটি হলো না, সাইকোমেট্রি ডিরেক্টলি হচ্ছে, তখন আমরা এক্স্যাক্টলি জানতে পারি যে বাচ্চাটা তো ক্লাস 6, মানে একটা বাচ্চা প্রায় 11-12 বছর বয়স হয়ে গেছে। তো এই যে এতগুলো 12 বছর ধরে ও কি কি ট্রেনিং পেলো, কি কি ভাবে ও নিজেকে তৈরি করলো, তার উপরে বেস করে কিন্তু ওর বাকি জীবনটা চলবে। রাইট? তো আমরা সেই পোটেনশিয়ালটা বের করে দিই যে এবারে তুমি এই এই ভাবে এগোতে হবে। এবং খালি কেরিয়ার বের করেই তো ড্রিম সেটটা কোনো বাচ্চার হাত ছেড়ে দেয় না। সেই কেরিয়ারটা অ্যাচিভ করা অব্দি আমরা ওর সঙ্গে থাকি। ধরো 6 থেকে 12 সাইকোমেট্রি করা হয়। এবারে ধরো একটা বাচ্চা ক্লাস 8-এ এসছে, আমি ধরে নিচ্ছি। তো 8-এ আসার পরে কি কি দরকার পড়বে, বাচ্চাটার একটা রিপোর্ট জেনারেট হবে। সেই রিপোর্টটা প্রপার একটা কাউন্সিলিং হবে, কার সাথে? পেরেন্টস এবং স্টুডেন্টের সাথে। একটা প্রায় 45 মিনিটস বা 1 ঘন্টার একটা কাউন্সিলিং হয়। সেখানে একজন সার্টিফাইড কেরিয়ার কাউন্সিলর তাকে তার পুরো রিপোর্টটাকে অ্যানালাইজ করে বুঝিয়ে দেয়। এবারে তার একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হয় আমাদের সাথে। সেই ড্যাশবোর্ডটা যেরকম জিমেলে আমাদের অ্যাকাউন্ট থাকে, সেরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট। তো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর ওর যা কেরিয়ার পাথ, সেগুলো ডিটেলস গুলো ওখানে আসতে থাকে। ও কি স্ট্রিম নেবে, কি সাবজেক্ট নেবে, ওর কখন কোন এন্ট্রান্স টেস্ট দিতে লাগবে, ক্লাস 12-এর বোর্ডের পরে বিভিন্ন এন্ট্রান্স টেস্ট দিতে লাগে, ওর কলেজ সিলেকশন কি কি থাকবে, সমস্ত কিছু। এবং ধরো ক্লাস 8-এ বাচ্চাটাকে আমরা একটা এক্স নামক ক্যারিয়ার বললাম, যে তুমি এক্স ক্যারিয়ারটা করলে তুমি তোমার লাইফে সাকসেস পাবে। তো ওর এক্স ক্যারিয়ার নিয়ে কলেজ লাইফটা শেষ হওয়া অবধি কিন্তু ড্রিম সেন্টার ওর সঙ্গে থাকবে। আমাদের ড্যাশবোর্ড যেরকম ওকে সার্ভিস দেবে, সেরকম ও যদি পার্সোনালি কোনো সার্ভিস চায়, তাহলে আমরা সব সময় আছি। একটা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নিলেই পরেই আমরা অনলাইন বা অফলাইন দুটো ভাবেই ওকে কিন্তু গাইড করে থাকবো। এবং এইটা কিন্তু আমাদের কমিটমেন্ট, আমরা যখন থেকে একটা বাচ্চার হাত ধরি কেরিয়ার অ্যাচিভ করা অবধি। এবং আফটার গ্রাজুয়েশনে যদি ও বলে যে আমি পরবর্তী হায়ার স্টাডিজে যাব, তাহলে কিন্তু আমরা সেখানেও ওকে সাপোর্ট দিয়ে থাকি, সেটা অ্যাব্রোড এবং ইন্ডিয়া বোথ দুটো জায়গায়। তার মানে ক্যারিয়ার কাউন্সেলিং এর যে দুটো পদ্ধতি আছে, ডিএমআইটি এবং সাইকোমেট্রিক টেস্ট, দুটোরই উদ্দেশ্য আমরা বলতে পারি যে আগে জেনে যাও কোন দিকে তোমার তুমি সাকসেসফুল পোটেনশিয়াল। হতে পারবে, কোন দিকে রাইট। তোমার পটেনশিয়াল আছে। এবং সাকসেসফুল হওয়া মানে তো শুধু আহ, কি বলবো, মানে শুধু অনেকটা টাকা ইনকাম হচ্ছে সেটা নয়, হ্যাপিলি সাকসেস, হ্যাপি, স্যাটিসফ্যাকশন, এক্স্যাক্টলি, হ্যাপিলি সাকসেস। সেইটা যেন থাকে, সেই সম্পূর্ণ দিকটা দেখা, দুটোরই উদ্দেশ্য তাহলে এটা বলা যেতে পারে। অবশ্যই, একদমই তাই। এবং সাথে সাথে পেরেন্টস এবং স্টুডেন্ট, এদের মধ্যে যে কনফিউশন গুলো থাকে, সেই কনফিউশন গুলোকে দূর করা। কারণ বাড়িতে যদি একটা হারমোনি মেনটেন হয়, তাহলে একটা স্টুডেন্ট বাড়িতে খুব সুন্দর একটা পরিবেশ পায়। সুন্দর পরিবেশে যেরকম ফুল সুন্দরভাবে ফুটে ওঠে, সেরকম একটা স্টুডেন্টও তার কেরিয়ারটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এই জন্য আমরা পেরেন্টিং কাউন্সিলিং এর ওপরও ভীষণভাবে জোর দিই। মানে যখন একটা বাচ্চা আসে, আমরা যখন পেরেন্টস এর সাথে বসি, আমরা কিন্তু সাথে সাথে পেরেন্টিং গাইডেন্সটাও শুরু করি। পেরেন্টিং গাইডেন্স বলতে বাবা মায়েরা তো বাচ্চাদের বড় করছে নিজেদের মতো করে, আর বাড়িতে আরো যারা বড়রা থাকে, তাহলে আবার পেরেন্টিং গাইডেন্সটা কেন আমাকে আলাদা করে নিতে হবে? একদম ঠিক কথা। এবং তুমি এখানে আরেকটা জিনিস আমাকে সবাই বলে, যখন আমি পেরেন্টিং গাইডেন্সের কথা বলি, যে আমাদের বাবা মারাও তো আমাদেরকে বড় করেছে, কোথায় তখন তো কোনো গাইডেন্সের দরকার ছিল না। ঠিক। তোমার বাবা মারও দরকার পড়েনি, আমার পেরেন্টসেরও দরকার পড়েনি, এখন কেন দরকার পড়ছে? এটা একটা খুব সুন্দর প্রশ্ন করলে। দেখো, আগে আমাদের ছোটবেলাটা কি ছিল? আমাদের ছোটবেলাটা একটা ছোট্ট পরিধির মধ্যে ছিল। আমরা কিছু বন্ধু বান্ধব নিয়ে হয়তো বাইরে খেলতে যেতাম, মাঠে একটু খেললাম, সন্ধ্যাবেলায় বাড়ি চলে এলাম।
পড়াশুনো করলাম, ঘুমিয়ে পড়লাম, স্কুলে গেলাম, সকালে উঠে স্কুলে গেলাম, আবার বাড়ি এলাম, হয়তো একটু খেলাধুলো করলাম, কোনো সময় হয়তো বাবা মার সাথে একটু বেড়াতে গেলাম। এভাবেই আমাদের জীবনটা চলতো। এখন আমাদের কাছে কিন্তু আমাদের যে স্টুডেন্টসরা আছে, যে সন্তানরা আছে, তাদের অ্যাভেলেবিলিটি অনেক বেশি, কারণ তাদের হাতে আছে এই যে এই যন্ত্রটা। কারেক্ট? এই যন্ত্রটার মাধ্যমে তারা সমস্ত পৃথিবীর সঙ্গে যুক্ত। এরা মাঠে যায় না, এরা বাড়িতেই থাকে, কিন্তু জানে প্রচুর জিনিসপত্র। এবং আগেকার দিনে দেখা যেত অনেক সময় জয়েন্ট ফ্যামিলি, এখন ফ্যামিলিগুলো ছোট ছোট হয়ে গেছে। বাবা মা হয়তো দুজনেই চাকরি করছে, ছেলে মেয়ে কি করছে বুঝতে পারছে না, জানছে না, এবং একটা টাইমের পরে গিয়ে দেখে যে আর ছেলে মেয়েকে সামলাতে পারছে না। হয়তো তুমি এরকম শুনেছো তো, যে হ্যাঁ। সোসাইটিতে এরকম হচ্ছে প্রচুর। তো আমি তো এভরিডে বিভিন্ন ভাবে যত ক্লায়েন্ট আমার কাছে আসছে, আমি দেখতে পাচ্ছি যে ও তো কথা শোনে না। ছোট ছোট বাচ্চা, 3 বছর, 4 বছর, 5 বছর, মোবাইল ছাড়া খাই না, খেতেই চায় না, টিভি না চালিয়ে দিলে খাওয়া দাওয়াই করে না। আমাদের সময় কিন্তু এই প্রবলেম গুলো ছিল না, তাই না? মা চোখ বড় বড় করলে সব খাওয়া শেষ। এখন সেটা হচ্ছে না। কিছু কিছু আছে আবার, পেরেন্টসরা প্রচন্ড অ্যাবিউজিভ হয়ে যাচ্ছে। নিজেরাও এত টেনশনে থাকতে যে বাচ্চাকে হয়তো বারে বারে মারছে, প্রচন্ড বকাবকি করছে, অ্যাবিউসিভ চাইল্ডহুড পাচ্ছে একটা বাচ্চা। তো সেই বাচ্চা সেটা ট্রমাতে পরিণত হচ্ছে। ঠিক আছে? তো এখানে যখন আমরা পেরেন্টসদেরকে নিয়ে বসি, তখন পেরেন্টসদেরকে এক্স্যাক্টলি গাইড করা হয় বয়স অনুযায়ী তারা কিভাবে বাচ্চাদেরকে গাইড করবে। তো আমাদের পেরেন্টিং কাউন্সিলিং 3 ভাগে আমরা ডিভাইড করি। একটা টডলার, একদম জন্ম থেকে 6 বছর অবধি, তারপরে মিড স্কুলার, যেটা 6 থেকে 11 বছর অবধি, এবং তারপরে টিন এজ পেরেন্টিং, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 12 বছরের ঊর্ধ্বে যে বাচ্চারা আছে তাদের জন্য। তো দেখবে টিন এজে বাচ্চাদের সব থেকে সামলানোটা প্রবলেম হয়, কারণ তাদের ব্রেন থেকে হরমোন বেশি কাজ করে। অন্তত আমরা বলি 25 বছর অবধি তো হরমোনই মানুষকে চালায়। ওখানে আমাদের কিন্তু ইমোশনস নিয়ে আমরা চলি, আমাদের লজিক্যালি আমরা অত কাজ করি না। কারণ 18 বছর বয়সের পরে গিয়ে লজিক ব্রেনের ডেভেলপমেন্ট শুরু হয়। কিন্তু ভেবে দেখো, 18 বছর বয়স অবধি কেরিয়ার সিলেকশনটা হয়ে যায়। হুম। কারেক্ট? তো একদম। সেই জন্য বাবা মাকে একটা বাচ্চাকে সঠিকভাবে গাইড করতে হবে। তার জন্য বাবা মাকে আগে পেরেন্টিংটা জানতে হবে। আমি প্রচুর প্রবলেম ফেস করেছিলাম ইনিশিয়ালি, কিন্তু যে প্রবলেমগুলো আমি আমার ছেলের সাথে ফেস করেছিলাম সেগুলো আমি মেয়ের সাথে ফেস করিনি, কারণ আমার মেয়ে যখন জন্মেছে 2010, তখন আমি অনেকটা নিজেকে নলেজেবল করে ফেলেছি অ্যাবাউট দিস প্যারেন্টিং জার্নি। তো আমার সাথে আমার ছেলে মেয়ের কানেকশনটা ভীষণ সুন্দর, কারণ আমি এই স্টেপগুলো ফলো করি। অ্যান্ড বিলিভ মি, একজন ভালো পেরেন্ট হয়ে উঠতে গেলে দিনের মধ্যে 15 থেকে 20 মিনিট বাচ্চার সাথে কাটালেই যথেষ্ট। আর আমরা কি করি? সারাক্ষণ বাচ্চার সঙ্গে থাকি। বাবা মারা কি করেন? সারাক্ষণ, মানে একটা বাচ্চা হয়ে গেছে মানে ও একটা ট্রফি পেয়ে গেছে, এবার তাকে নিয়ে নারিশ করছে। রাইট? তো আমরা পেরেন্টিং কোচেরা বাবা মাদেরকে এভাবে গাইড করি যে এক্স্যাক্টলি কিভাবে তারা তাদের এই জার্নিটাকে খুব হ্যাপিলি এগিয়ে নিয়ে যাবে। বাচ্চা জন্মালো, আমি পেরেন্ট হলাম, কাজটা কিন্তু ওই দিন শুরু হলো। এই জার্নি কিন্তু চলবে বছরের পর বছর, তাই না? তো বাচ্চার সাথে হাতে হাত মিলিয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। সেখানে ড্রিম সেটটেক সবসময় পেরেন্টসদেরকে গাইড করে দেয়। আচ্ছা, অনেক নতুন নতুন তথ্য আমরা আজকে জানতে পারলাম। তো এবার আমাকে একটু ছোট করে বলো, ড্রিম সেট টেকের আগামীতে কি কি পরিকল্পনা রয়েছে সোসাইটির জন্য? ড্রিম সেটের আগামী দিনে একটা খুব বড় পরিকল্পনার দিকে এগোচ্ছে, সেটা হচ্ছে কেরিয়ার কম্পাস, যেখানে আমরা আগামী 5 বছর 1 মিলিয়ন স্টুডেন্টকে গাইড করব। এটা আমাদের একটা কি বলতে পারি, মানে ব্যাক টু দ্য সোসাইটি একটা রেসপন্সিবিলিটির জায়গা, যেখানে আমরা প্রচুর ফ্যামিলি এবং প্রচুর স্টুডেন্ট, সংখ্যাটা তোমাকে বললাম, প্রায় 1 মিলিয়ন ফ্যামিলির সাথে আমরা জুড়তে যাচ্ছি। এবং এটা একটা ম্যাসিভ কাজ, এই জন্য আমাদের হয়তো আরো বড় টিমের দরকার আছে, আমাদের হয়তো আরো সাপোর্টের দরকার আছে, যেগুলো আমরা আস্তে আস্তে গ্রো করছি। তো এইভাবে আমাদের কেরিয়ার কম্পাস আমাদের নেক্সট প্রজেক্ট, যেটা নিয়ে আমরা খুব সিরিয়াসলি কাজ করছি, এবং আমরা বিভিন্ন স্কুলে বিভিন্ন ইনস্টিটিউটের সাথে জুড়ে আমরা এই কাজের দিকে এগোচ্ছি। ঠিক আছে। এখন আমি আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখতে চাই, যে ফেসবুকে আমরা এখন থেকে, ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা এখন থেকে খুব ভালো মতো অ্যাক্টিভ থাকবো, যেখানে রেগুলার বেসিসে বিভিন্ন রকমের পোস্ট, ভিডিও, এইসব বিভিন্ন রকম তথ্য সম্পন্ন বিষয় শেয়ার করা হবে, এবং সপ্তাহে একদিন করে লাইভ করা হবে।
পৌলমীদি কিছু বলার আছে এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, এটা আমরা একটু প্ল্যান করেছি, মানে এটা আমার টিম প্ল্যান করেছে, তো সেই প্ল্যানে অবশ্যই আমাকে ওদের সাথ দিতে হবে। তো আমার রেসপন্সিবিলিটি হচ্ছে বিভিন্ন যে টপিকস গুলো রয়েছে পেরেন্টিং এবং কেরিয়ার নিয়ে, সেই টপিকগুলোতে কিছু ভ্যালুয়েবল এবং ইনসাইটফুল ভিডিওস বানানো, যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব এভরিডে করে, কিছু পোস্ট, কিছু ভিডিওস। এবং সাথে আমি একদিন করে লাইভ থাকবো, যেখানে দর্শকরা তাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে আসতে পারে, সেই প্রশ্নগুলোর আনসার আমি দেবো। এখানে আমি দর্শকদের আরেকটা কথা বলতে পারি, বলতে পারি না, বলতে চাই যে যদি আপনারা কোনো টপিকে জানতে চান, যে পার্টিকুলার কোনো টপিক নিয়ে ভিডিও আমাকে বানাতে হবে, সেই রিকোয়েস্টও আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের মেসেঞ্জারে মেসেজ করে জানাতে পারেন আমাদের পেজে। তো আমি চেষ্টা করব তার উপরে বেস করে তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো এইভাবে আমরা সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে আপনাদের সাথে জুড়ে থাকবো। ঠিক আছে, আজকে আশা করছি আমরা যা যা ইনফরমেশন পেলাম, যারা দর্শক আছেন আমাদের তারা অনেক কিছু জানতে পারলেন, তাদের মনে নিশ্চয়ই আরো কিছু প্রশ্ন জাগবে। অনুমতি তো বলেই দিলেন, কারো কোনো কিছু জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কাউন্সেলিং সেন্টার আছে জলপাইগুড়ি ডিবিসি রোডে, প্রভাত মোড়ে। এছাড়াও অনলাইনেও আমরা অ্যাভেলেবল, আপনারা যখনই প্রয়োজন হবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আজকের সেশনটা তাহলে এখানে শেষ করছি। আমাদের যে ড্রিমস এর টেকের পেজ রয়েছে, ড্রিমস এর টেকের চ্যানেল রয়েছে ইউটিউবে, চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামীতে এরকম আরো বিভিন্ন রকম তথ্য সম্পন্ন পোস্ট বা ভিডিও আমরা পেতে পারি। আজকে তাহলে শেষ করছি এখানে, ধন্যবাদ।